একটা ব্যাপার উপলব্ধি করতে পারলে ধীরেন্দ্র? শোনো শোনো শোনো, সুন্দরবনের জঙ্গলে এক ভয়ঙ্কর পশুর আবির্ভাব হয়েছে। এখন প্রশ্ন এটাই, কোন বিশেষ ব্যক্তিরা ওই পশুর শিকার হচ্ছে আর কেনই বা হচ্ছে? এবছর তোমার ধানের ফলন কেমন গো সমরদা? আগের বছরের থেকে তো ভালো দেখছি। এবার কি হয় জানোই তো, লবণাক্ত পলিমাটি হওয়ার কারণে সুন্দরবনের মাটিতে ধান ফলানোর অর্থ একরকম প্রকৃতির সঙ্গে লড়াই করে চাষাবাদ করা। যা বলেছ। আরে ওটা রমেন না? ও রমেন, ওমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কি বলবো ভায়া, আমার গাভী গরুটাকে সেই কোন সকাল থেকে খুঁজে যাচ্ছি, অথচ পাচ্ছি না। ভাবছি একবার ওই জঙ্গলের দিকটা থেকে দেখে আসি। আরে, এটা তো একটা গরুর লেজ। এরপর রমেন আরেকটু সামনে এগিয়ে দেখে তার গরু রানু রক্তাক্ত অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এ যে আমার গাভী রানু! হায় রে, নিশ্চয়ই কোনো হিংস্র বাঘ আমার এমন সর্বনাশটা করল। কিন্তু এই এত বড় পায়ের থাবা কখনোই বাঘের হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই অন্য কিছু লুকিয়ে আছে। মানুষই সমু বাড়ি ফিরেছে গো। আরে আরতি বৌদি, তুমি এলে? নরেন দাদা কোথায়? সে তো এখনো অবধি বাড়ি ফেরেনি। আর নরেন দাদা কোথায় মানে? কাল বিকেলে তুমি যাওনি তোমার নরেনদার সাথে নদীতে জাল ফেলতে? না, আমাদের তো আজ যাওয়ার কথা আছে। নরেন দাদা কি কাল গিয়েছিল নদীতে? আচ্ছা, তুমি চিন্তা করো না, বাড়ি যাও, আমি দেখছি। আজ বেশ ভালোই মাছ পেয়েছি। বিক্রি করার পরেও বেশ কিছু মাছ বাড়ির জন্য রাখা যাবে। এই ভয়ঙ্কর গর্জনটা কিসের? বাঘের তো এমন গর্জন নয়। আরে বাঘগুলোই বা এভাবে ভয়ে ছোটাছুটি করে জলে নেমে যাচ্ছে কেন? ঠিক এমন সময় হঠাৎই সেই ভয়ঙ্কর পশুটা নরেনের উপর আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। আরে এই যে নরেন, নরেনের এমন অবস্থা কে করলো? আমাকে এক্ষুনি গ্রামে ফিরে ওর বাড়িতে খবর দিতে হবে। ও সমরদা, কি করছো ওখানে? ভাই সমু, জলদি এদিকে আয়, বিপদ হয়ে গেছে। নরেনটা মনে হয় আর বেঁচে নেই রে। কোনো ভয়ঙ্কর হিংস্র পশুতে ওর শরীরটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে, তবে বাঘ বা সিংহ নয়। হায় ভগবান, এইবার আমি আরতি বৌদিকে কি জবাব দেব? কিভাবে গিয়ে দাঁড়াবো তার সামনে? মাংসটা কিনে আগে বাড়িতে দিয়ে আসি, দুপুরে জমিয়ে খাওয়া যাবে, তারপর ডিউটিতে যাব। শামুদা, আমাকে 1 কেজি দিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি হুজুর। আমাকে ওই 750 মতো দিয়ে দাও শামুদা। তুই একটু অপেক্ষা করে যা ললিত, স্যারকে ছেড়েই তোকে দিয়ে দিচ্ছি। হুজুর, আজ নরেনের দেহটা যেভাবে আমরা জঙ্গল থেকে পেয়েছি, এরকম যদি ঘটতে থাকে আমাদের সকলেরই তো প্রাণ যাবে। আপনি এর কিছু একটা বিহিত করুন। ঠিক আছে, আপনারা বাড়ি যান, আমি দেখছি। স্যার, আজ দুপুরে মাংস বানিয়েছিলেন আমার গিন্নি।
আর আমি তো জানি আপনি ঠিক কতটা মাংস লোলুপ, তাই আপনার জন্য কিছুটা নিয়ে এসেছি। ও মাংস আজ তোমাকেই খেতে হবে নিরঞ্জন। কাল রাত থেকে অ্যাসিডিটিতে ভুগছি, সাথে মাঝে মধ্যে পেটে মোচড়ও দিচ্ছে। আর এরপর যদি ওই মাংসের একটা টুকরোও আমার পেটে যায় তাহলে আমি শেষ। থাক তবে, আপনার আর মাংস খেয়ে কাজ নেই। আমি না হয় দ্বিতীয়বারের জন্য খেয়ে নেব। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমাদেরকে প্রচারের উদ্দেশ্যে এক্ষুনি গ্রামে বেরোতে হবে। শোনো শোনো শোনো, সুন্দরবনের জঙ্গলে এক ভয়ঙ্কর পশুর আবির্ভাব হয়েছে। যদিও তাকে এখনো চোখে দেখা যায়নি, পুলিশ প্রশাসন পুরোপুরিভাবে চেষ্টা করছে সেই পশুকে উদ্ধার করে চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দিতে। তাই যতদিন না পর্যন্ত পুলিশ এই কাজ করতে সক্ষম হচ্ছে, ততদিন ওই জঙ্গলের রাস্তায় কারুরই যাওয়া নিষিদ্ধ। স্যার, চলুন, ফেরার পথে আমরা বরং একবার ওই জঙ্গল থেকে ঘুরে আসি, যদি সেই পশুকে দেখতে পাই। কথাটা মন্দ বলনি, চলো গিয়েই দেখা যাক। স্যার, দেখুন দেখুন, ওই ঝোপটার পেছন দিক থেকে বড় বড় চোখের মতো দুটো কি যেন জ্বলজ্বল করছে। হাবিলদার, গাড়ি সামনে নিয়ে চলো। আর গাড়ি সামনে এগোনো মাত্রই সেই ভয়ঙ্কর পশুটা গাড়ির ভেতর থেকে ছোঁ মেরে নিরঞ্জনকে তুলে নেয়। নিমেষের মধ্যে নিরঞ্জনের শরীরটা ওই পশুর পেটের মধ্যে চলে যায়। নিরঞ্জন! স্যার, তাড়াতাড়ি এখান থেকে চলুন, না হলে আমরাও প্রাণে মারা যাব। তুমি কি একটা ব্যাপার উপলব্ধি করতে পারলে ধীরেন্দ্র? কোন ব্যাপারটা স্যার? ওই পশুটা সকল মানুষকে নিজের শিকার বানাচ্ছে না, কিছু নির্দিষ্ট বাছাই করা মানুষকেই নিজের শিকার বানাচ্ছে। কাল রাতে ওই গাড়িতে তুমি, আমি, নিরঞ্জন এবং হাবিলদার চারজনেই ছিলাম, কিন্তু ওই ভয়ঙ্কর পশু শুধুমাত্র নিরঞ্জনকেই নিজের শিকার বানালো। চাইলে ও আমাদের সবাইকেই মেরে ফেলতে পারত, কিন্তু সেটাও করেনি। আমার শতভাগ বিশ্বাস এর পেছনে গভীর কিছু রহস্য আছে, আর এই রহস্য উন্মোচন করা আমাদের সাধ্যের বাইরে। কেবল একজনই পারে এর রহস্য ভেদ করতে। আমাকে এক্ষুনি তার কাছে যেতে হবে। অজিত, চা পাঠা। ইনি হলেন আবির ভট্টাচার্য, ওরফে সত্যানবেশী, কিংবা খুব সহজ করে বললে একজন জনপ্রিয় গোয়েন্দা। আবিরদা, গোবর্ধনপুর থানার বড়বাবু এসছেন তোমার সাথে দেখা করতে, বৈঠকখানায় অপেক্ষা করছেন। গোবর্ধনপুর থানার বড়বাবু? আচ্ছা, পাঠিয়ে দে ওনাকে। আর এই যে এক্ষুনি যেনাকে দেখলেন, উনি হলেন অজিত পোদ্দার, আবির ভট্টাচার্যের সবথেকে কাছের মানুষ বা একান্ত ব্যক্তিগত সহকর্মী। এক ভারী জটিল সমস্যায় পড়েছি আবিরবাবু, আর আমার পূর্ণ বিশ্বাস এই সমস্যার সমাধান আপনি ছাড়া আর কেউই করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, আগে বসুন আর এই নিন জল, তারপর সমস্ত কিছু শুনছি। আর এরপর গোবর্ধনপুর থানার বড়বাবু আবিরকে পূর্বে ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনার ব্যাপারে বলতে থাকেন। আপনার কথা শুনে যেটা বুঝলাম, ওই হিংস্র পশু সবাইকে তার শিকার বানাচ্ছে না, কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে যাদেরকে সে তার শিকার বানাচ্ছে। এখন প্রশ্ন এটাই, কোন বিশেষ ব্যক্তিরা ওই পশুর শিকার হচ্ছে আর কেনই বা হচ্ছে। ঠিক আছে, আপনি এক কাজ করুন, অজিতকে আপনার সাথে পাঠাচ্ছি, ওর হাতে আপনি এখন অবধি ওই পশুর কবলে মৃত ব্যক্তিদের নামের একটা তালিকা আমাকে পাঠিয়ে দিন। এরপর নামের তালিকাটি পেয়ে আবির সেই তালিকায় লেখা প্রতিটি মৃত ব্যক্তির বাড়িতে জিজ্ঞাসাবাদ ও তদন্তের উদ্দেশ্যে যায়। এটাই ললিতবাবুর বাড়ি তো? মেয়ে কদিন ধরেই মাংস খাবে বলে বায়না করছিল, তাই মাংস কিনে এনে আমাকে বলল ভালো করে রান্না করো, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল।
আর এরপর গ্রামের লোক ওর মৃত শরীরটাকে জঙ্গল থেকে বাড়ি নিয়ে এলো। এহেন মানসিক অবস্থাতেও আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসতে পারি? আমি আবির ভট্টাচার্য, অর্থাৎ একজন সত্যান্বেষী। জানি এই অবস্থায় আপনাকে অতিরিক্ত প্রশ্ন করা ঠিক হবে না, তবে তরুণের ব্যাপারে সামান্য কিছু জানতে চাই। ছেলে মাছ ধরতে নদীতে গিয়েছিল, তারপর আর কখনো ফিরল না। আপনার ছেলে কি ওই দিন একাই ছিল, নাকি ওর সাথে আরও কেউ ছিল? একা না, বিজু, শ্যামল ওরাও ছিল। কিন্তু নিয়তির কেমন খেলা দেখো, কপাল আমার একারই পুরল। এভাবে কাঁদবেন না, শান্ত হন। ব্যাপারটা ক্রমশ জটিল লাগছে। মাছ ধরতে যদি তরুণ, শ্যামল, বিজু তিনজনেই যেয়ে থাকে, তাহলে ওই পশু কেন শুধুমাত্র তরুণেরই প্রাণ নিতে গেল? আমাকে এক্ষুনি একবার ওই শ্যামল আর বিজুর বাড়ি যেতে হবে। ও মশাই, কাকে খুঁজছেন? আগে তো কখনো আপনাকে দেখেনি, মনে হচ্ছে এ গ্রামে নতুন। আপনি কি শ্যামল মণ্ডল? হ্যাঁ, আমি শ্যামল মণ্ডল। আপনি আমার নাম জানলেন কি করে? এমনভাবে বলছেন যেন আপনার নাম কোনো গুপ্ত জায়গায় লুকোনো ছিল, অতএব কখনোই কেউ তা উদ্ধার করতে পারবে না। যাই হোক, আমি আপনার সহকর্মী তরুণ দাসের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদের জন্য এসেছি। আমরা তিনজনই জেলে ছিলাম, আমি, তরুণ আর বিজু। প্রতিদিন রাতেই আমরা মাছ ধরতে নদীতে যেতাম। আমাদের সময় আর জায়গা সব সময় নির্দিষ্ট ছিল। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে আমরা তিনজন সেই নির্দিষ্ট জায়গায় জড়ো হতাম। তারপর একসঙ্গে মাছ ধরতে রওনা দিতাম। কিন্তু সেদিন ব্যতিক্রম ঘটেছিল। আমি আর বিজু প্রায় রাত 7:15 পর্যন্ত তরুণের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সে আসেনি। শেষে আমরা দুজনেই ঠিক করলাম আজ দুজনেই মাছ ধরতে যাব। নদীর ধারে পৌঁছে আমরা অবাক হয়ে গেলাম। দেখলাম নদীর ওপার থেকে তরুণ নৌকা নিয়ে এপারে আসছে। তার সঙ্গে জাল ভর্তি মাছ। ওকে জিজ্ঞেস করতেই বলল সেদিন নাকি বিকেলেই ও মাছ ধরতে বেরিয়েছিল, কারণ ওই দিন রাতে তার বেরোনো সম্ভব ছিল না। তারপর সে আমাদের বলল, আজ তোমাদের আর মাছ ধরতে যাওয়ার দরকার নেই, আমি যা ধরেছি ওটাই তিনজনে ভাগ করে নেব। চলো আজ আমরা সবাই বাড়ি ফিরে যাই। তার কথায় আমরা রাজি হলাম। তিনজন একসঙ্গে বাড়ির পথে রওনা দিলাম। ঠিক তখনই হঠাৎ এক ভয়ঙ্কর পশু ঝাঁপিয়ে পড়ল তরুণের ওপর। নিমেষের মধ্যে ওর শরীর ছিন্ন ভিন্ন করে দিল, তারপর অদৃশ্য হয়ে গেল। অথচ আশ্চর্যের বিষয়, সেই জায়গায় আমার বা বিজুর কারুরই গায়ে একটা মাত্র আঁচড়ও ওই পশু কাটেনি। কি গো আবিরদা, তোমার ওই অদ্ভুত পশুর কেসটা কতদূর উদ্ধার করতে পারলে? তেমন কিছুই এখনো উদ্ধার করে উঠতে পারিনি। আচ্ছা বলো, রাতে কি খাবে, মাছ নাকি মাংস? দুটোই অবশ্য আষ্টে গন্ধযুক্ত, যে কোনো একটা বানিয়ে নিই নাকি? কি বললি? আষ্টে গন্ধ? আষ্টে গন্ধ, আষ্টে গন্ধ, আষ্টে গন্ধ। খাবারে যা হোক একটা বানিয়ে নিস। আর শোন, থ্যাংক ইউ। কিন্তু এমন সময় তুমি কোথায় যাচ্ছ, আর আমাকে থ্যাংক ইউই বা কেন? এখন সময় নেই, ফিরে সব বলছি। আরে আবির বাবু, আপনি এই সময়ে? আসুন আসুন। এই কেসটা সমাধান করতে আমার আপনার একটা সাহায্য লাগবে। আর আমাদের যা করতে হবে তা আজ রাতেই। এখন এই পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। আমার মাংস রান্না কখন কমপ্লিট, কিন্তু তোমার পাত্তা নেই। এবার আমাকে বলো সবকিছু, কোথায় গিয়েছিলে? সব কিছু জানতে পারবি, তবে রাতে। মাংস টাংস খেয়ে নে বেশি করে, আর আমাকেও দিয়ে দে। হতেও পারে এটাই জীবনের শেষ মাংস খাওয়া। মাঝে মধ্যে কী সব বলে দাও, আমার মাথার উপর দিয়ে যায়। এরপর আবির ও অজিত বেরিয়ে পড়ে সেই ভয়ঙ্কর পশুর রহস্য উদ্ঘাটনে। ও আবিরবাবু, আপনি এসে গেছেন। আপনি ঠিক যেমনভাবে বলেছিলেন তেমনভাবেই সবকিছু প্রস্তুত।
জনার্দন বাবু, আপনাকে আমাদের গাড়িতে চলে আসতে হবে। চলে আসুন। আবিরদা, ওই দেখো, ওই হয়তো সেই পশু। এমন ভয়ঙ্কর পশু আগে কখনো দেখিনি। এবার হয়তো ও আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। অজিত, দেখ, তোর পায়ের নিচে একটা ব্যাগ রেখেছি। পশুটা এগিয়ে আসছে, ছুঁড়ে দে ওটা ওর দিক করে। এটা যে একটা মরা গোটা ছাগল। সময় নেই এত কথা বলার, তাড়াতাড়ি ছড় ব্যাগটা ওর দিকে। আমি তো কিছুই বুঝলাম না আবিরবাবু। আজ সন্ধ্যায় কেসটা নিয়ে ভাবতে গিয়ে অজিতের বলা আষ্টেগন্ধ শব্দটার সাথে আমার দুদিনের তদন্ত মিলে যাচ্ছিল। পশুটি শুধুমাত্র যাদের গা থেকে আষ্টেগন্ধ পাচ্ছিল, অর্থাৎ মাছ বা মাংস খাওয়া কিংবা মাছ ধরা বা মাংস কিনে ফেরা মানুষকেই স্বীকার করছিল। তাই বুঝে যাই পুরো ব্যাপারটাই আষ্টে। তাই তৎক্ষণাৎ আপনার কাছে গিয়ে বললাম রাতে যেন আপনারা মাছ মাংস না খান। যেহেতু আমি আর অজিত মাংস খাবো, তখন জনার্দন বাবু বলে উঠলেন উনি আগেই বাড়ি থেকে মাংস খেয়ে এসেছিলেন, তাই আমরা 3 জন এক গাড়িতে উঠি আর আপনারা আলাদা গাড়িতে। আমি জানতাম আমাদের গাড়িতেই হামলা হবে, তাই ইচ্ছে করে আগে থেকেই একটা গোটা কাটা ছাগল কিনে গাড়িতে রাখি, যাতে হামলা হলেই পশুটাকে ওটা ছুঁড়ে দিয়ে আমরা পালাতে পারি। তাহলে কি ওই পশুর ভয়ে গোবর্ধনপুরের লোকজন আর কখনো মাছ মাংস খেতে পারবে না? খাবার থেকেও বড় কথা, যারা জেলে তাদের তো মাছ ধরাই একমাত্র জীবিকা। মাছ না ধরলে তাদের পেট চলবে কি করে? উপায় যে কিছু ভাবিনি তা নয়, তবে আজ আর কিছু নয়, ওই পশু রীতি টানব কাল। কিরে অজিত, সবকিছু প্রস্তুত তো? একদম ঠিক যেমনটা বলেছিলে। এবার শুধু রওনা দিলেই হলো। ওনাদেরকেও আমি টেলিফোন করে দিয়েছি, এবার হয়তো ওনারাও পৌঁছে যাবেন। চল আমরা বেরিয়ে যাই। হ্যালো মিস্টার আবির, আমি রামদীপ সর্দার। সকালে আমাকেই আপনি টেলিফোন করেছিলেন। এবার আপনার প্ল্যানটা ঠিক কি, আমাকে বিস্তারিত বলুন তো। এক্ষুনি সবটা চোখের সামনে দেখতে পাবেন। অজিত, তোরা তৈরি তো? পশুটা ওই বড় ঝোপের পেছনে আছে, ওখান থেকেই ফেলা শুরু কর, আর ফেলতে ফেলতে আমাদের পাতা ফাঁদ অব্দি ওকে নিয়ে আয়। অজিত আর তার সঙ্গে থাকা আরও 2 জন গাড়ির ভেতরে বসেই একটার পর একটা বড় বড় মাংসের টুকরো ঝোপের দিক থেকে শুরু করে ফাঁদ পর্যন্ত ছড়িয়ে দিতে থাকে। কাঁচা মাংসের তীব্র গন্ধ পশুটি সেই গন্ধের পথ ধরেই এগোয়, আর শেষ পর্যন্ত সেই গন্ধ তাকে টেনে নিয়ে যায় আবিরের পাতা ফাঁদের মাঝখানে। পর মুহূর্তে পশুটি ওই ফাঁদে পড়ে এবং পশু সংরক্ষণাগারের হেড মিস্টার রামদীপ সর্দার পশুটিকে গাড়ির ভেতর আটক করে। সত্যিই মশাই, আপনার বুদ্ধির তারিফ করতেই হবে। দ্য গ্রেট মিস্টার আবির ভট্টাচার্য।